চলো ছন্দে মাতি সবাই, ছন্দ ছাড়া জীবন নাই। চলো ছন্দে মাতি সবাই, ছন্দ ছাড়া জীবন নাই। চলো ছন্দে মাতি সবাই, ছন্দ ছাড়া জীবন। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার? হে বিধাতা, নত করি মাথা পথপ্রান্তে কেন রব জাগি? ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দৈবাগত দিনে শুধু শূন্যে চেয়ে রব? কেন নিজে নাহি লব চিনে সার্থকের পথ? কেন না ছুটাবো তেজে সন্ধানের রথ? দুর্ধর্ষ অশ্বেরে বাঁধি দৃঢ় বলগা পাশে, দুর্জয় আশ্বাসে দুর্গমের দুর্গ হতে সাধনার ধন কেন নাহি করি আহরণ, প্রাণ করি পণ? যাব না বাসর কক্ষে বধূ বেশে বাজায়ে কিঙ্কিনি, আমারি প্রেমের বীর্যে কর অসংকিনী। বীর হস্তে বড় মাল্য লব একদিন, সে লগ্ন কি একান্তে বিলীন? ক্ষীণ দীপ্তি গধূলিতে কভু তারে দেব না ভুলিতে মোর দৃপ্ত কঠিনতা। বিনম্র দীনতা সম্মানের যোগ্য নহে তার, ফেলে দেব আচ্ছাদন দুর্বল লজ্জার। দেখা হবে ক্ষুব্ধ সিন্ধু তীরে, তরঙ্গ গর্জনোচ্ছ্বাস মিলনের বিজয়োধ্বনিরে দিগন্তের বক্ষে নিক্ষেপিবে। মাথার গুণ্ঠন খুলি কবতারে মর্তে বা ত্রিদিবে একমাত্র তুমি আমার। সমুদ্র পাখির পক্ষে সেই ক্ষণে উঠিবে হুঙ্কার, পশ্চিম পবন হানি। সপ্তর্ষি আলোকে যবে যাবে তারা পন্থা অনুমানী। হে বিধাতা, আমারে রেখো না বাক্যহীনা, রক্তে মোর জাগে রুদ্র বীণা। উত্তরিয়া জীবনের সর্বোন্নত মুহূর্তের পরে জীবনের সর্বোত্তম বাণী যেন ঝরে কণ্ঠ হতে নির্বারিত স্রোতে। যাহা মোর অনির্বচনীয় তারে যেন চিত্ত মাঝে পায় মোর প্রিয়। সময় ফুরায় যদি তবে তারপরে শান্ত হোক সে নির্ঝর নৈঃশব্দের নিস্তব্ধ সাগরে। নমস্কার, আমি সুরিতা। ছন্দে ছন্দে মাতি আনন্দে অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারী দিবস আজকের দিনে সকল নারীদের জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আচ্ছা, আপনারা বলুন তো, আমাদের নারীদের জন্য এই একটা দিন কি যথেষ্ট, যেদিন আমাদের সম্মান জানানো হবে, মর্যাদা দেওয়া হবে? কেন 365 দিন আমাদের সম্ভ্রম রক্ষা করা হবে না বলুন তো? আমরা চাই আমরা নারীরা যেন কোথাও কোথাও অবমাননার শিকার না হই। আমরা নারীরা আজকের এই দিনটা অর্জন করেছি অনেক অনেক লড়াই করে। আমাদের মেয়েদের আরও অনেক লড়াই কিন্তু বাকি রয়েছে। ঘরে বাইরে মেয়েরা আমরা সমানে লড়াই করে চলেছি, তাই না? মেয়েরা শুধু ঘরের কাজ নয়, বাইরেও কিন্তু তারা পুরুষের সঙ্গে সমান তালে পায়ে পা মিলিয়ে এগিয়ে চলেছে। তাই ঘরে বাইরে কাজ করা সকল নারীদের আজকের নারী দিবসের এই দিনে জানাই কুর্নিশ। আজকে আমার সঙ্গে যে সকল নারীরা রয়েছেন তাদের সাথে প্রথমে আপনাদের পরিচয় করিয়ে দেব। প্রথমেই পরিচয় করিয়ে দেব, আমার সঙ্গে রয়েছেন যিনি রাখি বোস মণ্ডল। প্রথমেই যার অনুষ্ঠান দিয়ে, নাচের অনুষ্ঠান দিয়ে আমরা আজকে আমাদের এই নারী দিবসের অনুষ্ঠান শুরু করেছি। তারপরেই পরিচয় করিয়ে দেব, আমার বাঁ দিকে রয়েছেন
মনীষা হালদার। তারপরে চলে আসছি গার্গীদির কাছে। আমার সঙ্গে রয়েছেন গার্গী সেনগুপ্ত, তার পাশেই রয়েছেন সুনিতা সাহা, আর আমার এদিকে রয়েছেন মৈত্রেয়ী দাশগুপ্ত। অনেক অনেক ধন্যবাদ শুধু দেব না, তোমাদের স্বাগত জানাবো, কারণ ধন্যবাদ তো দেবো শেষে, তাই না? আমি তোমাদেরকে স্বাগত জানাই আমার আজকের এই অনুষ্ঠানে। আজকে আমি একটা বিষয় রেখেছি অনুষ্ঠানের, যে ঘরে বাইরে আজকের নারী। তো সেই বিষয়ে আমরা আজকে কথা বলবো। প্রথমেই আমি চলে যাব সুনিতাদির কাছে। সুনিতাদি আমাদের সঙ্গে রয়েছেন। সুনিতাদি একজন হস্তশিল্পী। তাই সুনিতাদির কাছে আমি চলে আসবো যে সুনিতাদি এই যে হস্তশিল্পের কাজ করছেন, আমি তোমাকে তুমি বলছি, আপনি বলছি না, তুমি যে হস্তশিল্পের কাজ করছো, কত বছর ধরে তুমি এই কাজ করছো? তুমি যদি আমাদের দর্শকদের একটু বলো যে তোমার কর্মজীবন তুমি কিভাবে শুরু করেছো, আমাদের দর্শকদের একটু তুমি বলো। আমি আমার হস্তশিল্পের কাজ আজকে 15 বছর শুরু করেছি। আমি মূলত এই কাজটি প্রথমে ঘরে বসেই করতাম, করে নিজে তৈরি করে অন্যদের সেটা উপহার হিসাবে দিতাম। পরে আমি এটাকে ব্যবসা হিসাবে শুরু করি। এই কাজটা করার জন্য আমাকে প্রথমে প্রচুর লড়াই করতে হয়েছে। যখন আমি এটা শুরু করি তখন আমি ঘরের সাপোর্ট পেয়েছিলাম, কিন্তু বাইরে এই কাজটা তখন করা অত সহজ ছিল না। আমি PMRI লোন নিয়ে প্রথমে এই কাজটা শুরু করি, তারপরে বিভিন্ন মেলাতে অংশগ্রহণ করি। ওখান থেকে সরকারি মেলাগুলোতে মূলত আমি অংশগ্রহণ করি, আর ওখানে কাজ করতে করতে আমার প্রচুর লোকের সাথে আলাপ হয়। সেই আলাপের মাধ্যমে আমার মাধ্যমে এখন অনেক মেয়েরা আছে যারা সেই কাজে এগিয়ে এসছে। আমাদের ওখানে একটি কলোনি আছে, সেই কলোনিতেও আমি তাই সেই সব মেয়েদের আমি নিজে কাজ শিখিয়ে তারা আমার এই কাজগুলোকে এখন করে আমার সাথেই। আর এই কাজের মাধ্যমে আমি যেরকম নিজে উপকৃত হয়েছি, সেরকম আমার সাথে অনেকেই উপকৃত হয়েছে। বাহ, ভীষণ ভালো লাগলো। তোমার এই যে কাজের পেছনেও তোমার একটা লড়াই রয়েছে, তাই না? আচ্ছা, আমি এবার চলে আসবো গার্গীদির কাছে। গার্গীদি আমরা যাকে পেয়েছি, গার্গীদি কিন্তু একেবারে একটা ভিন্ন ধারার কাজের সঙ্গে যুক্ত। গার্গীদি ম্যারেজ রেজিস্ট্রার, মানে ছেলে মেয়েদের বিয়ের যে সইটা করলে ছেলে মেয়েদের জীবনটা সুসংহত হবে, তারা একটা বন্ধনে বাঁধবে, সেই বেঁধে দেওয়ার কাজটা কিন্তু গার্গীদি করেন। গার্গীদি, তোমার কাছে চলে আসবো। তুমি এই রকম পেশায় এলে কোন ভাবনা থেকে তুমি এই পেশায় এলে? আসলে আমার খুব ভালো লাগতো প্রথমে যখন দেখতাম বিয়ে হচ্ছে, হ্যাঁ, কি সুন্দরভাবে বিয়ে হচ্ছে, আবার কখনো খুব ভালো থাকার পরেও যখন বিচ্ছেদ হয়ে যাচ্ছে, তখন ভাবতাম এটা কেন বিচ্ছেদ বা কেন হচ্ছে, এত সুন্দর করে বিয়ে হলো। তখন থেকে আমার একটা খুব উৎসাহ হয় যে এই ব্যাপারটাতে যদি ঢুকতে পারতাম কখনো, তাহলে বুঝতে পারতাম যে কেন কিভাবে এই জিনিসগুলো হচ্ছে। সেই থেকে আমি চেষ্টা করি যে ম্যারেজ রেজিস্ট্রার হয়ে যাতে চারটে হাতকে আমরা একসাথে একই বন্ধনে রাখতে পারি আর কি। এটা আমার কাছে ভীষণ মানে একটা গর্ববোধ করি যে আমি সবাইকে মিল করিয়ে দিতে পারি। আর সবসময় বলি যেন কারো বিচ্ছেদ কখনো না হয়, এটা আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি। সবাইকে বলি, ছেলেমেয়েরা যখন আসে অনেক কথা বলি ওদের সাথে, ওদের ভেতরে ঢুকে, মনের ভেতরে ঢুকে ওদের সাথে এত সুন্দরভাবে গল্প ওরাও করে যে খুব ভালো লাগে। এই প্রফেশনটা আমি সেই জন্য বেছে নিলাম আর কি। এবারে আমি চলে আসবো রাখির কাছে। রাখিকে আমরা দেখেছি যে রাখি নিজেই বলেছে যে ও 3টে কাজের সঙ্গে যুক্ত আছে। আমার রাখির সঙ্গে আগে আলোচনা হচ্ছিল, তো তখন রাখির কাছে আমি শুনেছি যে ও 3 রকম কাজের সঙ্গে যুক্ত আছে। ও একাধারে ডান্সার, আবার মেকআপ আর্টিস্ট, আবার গৃহশিক্ষিকা। তো এই 3টে কাজ তুমি কি করে সামাল দাও, আর এই 3টে কাজ করার ভাবনা তোমার কিভাবে এলো, একটু যদি আমাদের বলো। নমস্কার দিদি। প্রথম কথা হচ্ছে, আমার প্রথম নাচের জীবন শুরু হয়েছিল 3 বছর বয়সে। সেটা অবশ্যই আমার ঠাকুমা নিজের উদ্যোগে নিয়ে গিয়ে আমাকে নাচের স্কুলে ভর্তি করিয়েছিলেন। আর নাচটা আমি ভীষণ ভালোবাসি এবং
ওটাকে আমি ছোট থেকেই ভেবেছিলাম যে আমি আমার প্রফেশনের দিক থেকে আমি নাচটাকে নেব, চেষ্টা করেছি। আর যদি বলেন শিক্ষিকার জায়গাটা, গৃহশিক্ষিকা, সেটা আমার 5 বছর বয়সে আমি আমার বাবাকে হারাই। তো সেই জায়গা থেকে আমার মা খুব স্ট্রাগল করে আমাকে বড় করেছেন। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন থেকে আমি প্রাইভেট টিউশন করে আমি চেষ্টা করেছি আমার মায়ের পাশে যতটা সম্ভব দাঁড়ানোর, কারণ মা ঠাকুমাকে নিয়েই আমার বড় হওয়া। তো এইভাবেই আমার এই প্রফেশনগুলোতে আসা, এবং ভবিষ্যতে যখন ভেবেছি যে এগুলো নিয়ে কিছু করতে হবে তখন সেটার দিকেই বিশেষভাবে নজর দিয়েছি। আর মেকআপ আর্টিস্ট, এটা আমার ছোট থেকে নিজের সাজার খুব ইচ্ছা ছিল, সাজতে আমি ভালোবাসি। তো সেইটা দেখে আমার কোথাও মনে হতো যে এরকম নিজে যখন সাজতে ভালোবাসি, কাউকে সাজাতেও আমার খুব ভালো লাগে। আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমি সম্ভবত ক্লাস 12-এ পড়ি, আমার এক দিদির বিয়ে হয়। তো তাকে আমার মনে হয়েছিল যে আমি সাজাতে পারবো, সেও আমাকে ভরসা করেছিল। এইভাবেই আমার সেখান থেকে এই কর্মজীবনের চিন্তাভাবনা নেওয়া, এবং বর্তমানে আমি এই প্রফেশনগুলোর সঙ্গে জড়িত। বাহ, খুব ভালো লাগলো তোমার এই কথাগুলো শুনে। এবারে আমি চলে আসছি মনীষার কাছে। মনীষা, তুমি তো নার্সারি চালাও, তাই না? তো তোমার ঘরে একটা ছোট্ট মেয়ে আছে, ফুলের মতো মেয়ে, তাকে তুমি কুড়ি থেকে প্রতিদিন ফুল করে তুলছো, তাই তো? কুড়ি থেকে ফুল করে তুলেছো, প্রতিদিন না, এতদিনে করে তুলেছো। আর তোমার বাগানেও অনেক গাছ আছে যেখানে তুমি গাছের পরিচর্যা করে সেখানেও কুড়ি থেকে ফুল ফোটাচ্ছ। এই যে ফুলের ব্যবসায় আসা, মানে নার্সারির ব্যবসায় আসা, এটা কিভাবে? আমি বিবাহিত জীবনে আসার পরে তো এই নার্সারি করার প্ল্যানটা নেই, কারণ আমিও একটা নারী, আমার কিছু স্বাধীনতা আছে। তো সেইভাবে আমার এই গাছ তৈরির নেশা ভীষণভাবে থাকে, আমি ফুল ভীষণ ভালোবাসি। তো সেই জন্যে আমি ভাবলাম যে একটা চারা তৈরি করে তাতে ফুল ফোটানো এক অনাবিল আনন্দ। তো আমার একটা বাচ্চা মেয়ে আছে, 8+ বয়স। তো ওকে স্কুলে দিয়ে পড়াশোনা করিয়ে নিজের বাড়ির কাজ সামলে যখন একটা গাছকে তৈরি করি, সে এক অপার আনন্দ। আমার তো ভীষণই ভালো লাগে, এটা আমি ভালোবেসেই করি বলে হয়তো আজকের পারছি। আজ এই বসন্তের দোরগোড়ায় দাঁড়িয়ে যখন সেই গাছগুলোতে কুঁড়ি ভরে এসেছে, ফুল চারিদিকে মানে আলোর মতন ফুটে রয়েছে, এটা আমার ভীষণ আনন্দ লাগে। তখন মনে হয় না যে আমি এত কষ্ট করেছি, ভোর 4টে থেকে উঠে আর এই রাত 10টা পর্যন্ত আমার এই যে অক্লান্ত পরিশ্রম, সেটা এই ফুলগুলোকে দেখলে মনে হয় না আমার আজকের এই যে কষ্টটা সার্থক হলো। এইভাবে আমার এই কর্মজীবনে শুধু গাছের ফুলগুলো নয়, তোমার যে ছোট্ট ঘরে মেয়েটা আছে তাকেও যেন প্রতিদিন তুমি বড় হতে দেখছো একটু একটু করে, সেটাও তো তোমার অনাবিল আনন্দ হয়, তাই না? একদম একদম তাই, কেন সেও তো নারী। অবশ্যই ওর প্রাধান্য তো আমার কাছে সবার আগে, যার জন্যে আমি তো ছিলাম অন্য একটা প্রফেশনের মধ্যে। আমি একজন ভালো টাইপিস্ট এবং স্টেনোগ্রাফারও ছিলাম। তো সেই জায়গা থেকে আজকের একদম অন্যরকম একটা কর্মজীবনে আসা, সেটা শুধুমাত্র আমার মেয়ের জন্যে। বাহ, তাহলে মারা শুধু মেয়েদের উৎসাহ দেয় না, কিন্তু মেয়েরাও কিন্তু মাদের উৎসাহ দেয়, তাই না? একদম তাই। আচ্ছা, এবারে আমি চলে যাব মৈত্রেয়ীদির কাছে। দিদি, তুমি তো অনেক জীবন দেখেছো, তাই না? অনেকটা জীবন তুমি দেখেছো। তো এই যে এতদিনের জীবন দেখা, এর মাঝে তোমার কি মনে হয় মেয়েরা কোন জায়গায় দাঁড়িয়ে আছে বলো তো? তোমার দৃষ্টিভঙ্গিতে একটু আমাদের দর্শকদের জানাও যে মেয়েরা আজকে কোন জায়গায় দাঁড়িয়ে আছে, কোন জায়গায় ছিল আর কোন জায়গায় তারা আজকে এসে দাঁড়িয়েছে। কথাটা তুমি ঠিকই বলেছ, এটা খুব ভালো প্রশ্ন করেছ। আজকে দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক নারী দিবস হিসাবে 2024-এর 8ই মার্চ, এই দিনটি প্রত্যেক নারীর কাছেই নিঃসন্দেহে একটি বিশেষ প্রাপ্তি এবং সম্মানের দিন। কারণ নারীরা তো একসময় খুব অবহেলিত হয়েই ছিল। হ্যাঁ, এখন যেমন আমরা বলি অনুন্নত শ্রেণী, নারীরাও কিন্তু এক সময়ে সেই অনুন্নত শ্রেণীতেই ছিল। নারীদের উন্নতির কথা কেউ ভাবতেই পারেনি।
পুরুষ শাসিত সমাজ বলে কথা, এখনও পুরুষতান্ত্রিক সমাজ, কিন্তু ধাপে ধাপে যুগে যুগে সময়ের সাথে সবই পরিবর্তন হয়। তা এখন সেই পরিবর্তনের দিন এসেছে। তা আমরাও দেখেছি সেই অবহেলিত নারীরা আজকে কোথা থেকে কোথায় উঠে এসেছে। এই যে নারীরা যে পিছিয়ে পড়া ছিল, তাদের যে চরম কষ্ট, লাঞ্ছনা, দুঃখ, বঞ্চনা, এটা আমি ছোটোবেলার থেকেই অনেককেই দেখেছি। তখন থেকেই আমার কষ্ট লাগতো, নারীদেরকে এইভাবেই জীবন, কিন্তু নারীরাই তো সংসারের সমস্ত কিছু। আমার মনে হতো যেই সমাজে নারীদের উন্নতি নেই, সেই সমাজের তো কোনোদিনও উন্নতি হতে পারে না। নারীর উন্নতি হলেই সমাজের উন্নতি হয়। আর নারী শক্তির মূল কথা তো মা। সে নারীর গর্ভবতীই তো পুরুষের জন্ম হয়েছে, নারীর জন্ম হয়েছে। আর সেই পুরুষে যখন বড় হয়, তখন সেই নারীর প্রতি করে নির্যাতন। এটা কিন্তু ভাবা যায় না, মানা যায় না। এ বড় কষ্টের, বড় দুঃখের প্রতিটি নারীর কাছে। নারীরা চোখের জল ফেলেছে, তাদের মতামতের কোনো দিন কোনো মূল্য দেয়নি কোনো পুরুষ। হ্যাঁ, নারীরা কিন্তু একসময় দেখেছি নারীদের জন্যে বিদ্যাসাগর, রামমোহনরা কি অক্লান্ত পরিশ্রম করেছেন, নারী শক্তির হয়ে তারা লড়েছেন। তাদেরকে কম অপমানিত সমাজের কাছে হতে হয়নি। বিশেষ করে তখনকার দিনে যেই সব ব্রাহ্মণ পণ্ডিতেরা ছিলেন, তারা নিজেদেরকে কিন্তু বিশাল মনে বড় মনে করতেন একটা। তারা ভাবতেন নারীদের যদি একবার লেখাপড়া শেখানো যায়, নারীদের যদি উন্নতির পথ দেখানো যায়, তাহলে কিন্তু পুরুষদের মুশকিল আছে। এটা পুরুষ প্রথম থেকেই বুঝেছিলেন, সেই জন্যই তারা নারীকে দমিয়ে রাখতে চেষ্টা করতেন। কিন্তু না, সব সময় সব কিছু একভাবে থেমে থাকে না, সব কিছুর পরিবর্তন হয়। আমরাও দেখেছি কিভাবে সেই লাঞ্ছিত নারী এখন এই বর্তমান যুগে 2024-এ কোথায় এসে দাঁড়িয়েছে। তাই এটাই আজকে আমার নারী দিবস, এই যে আমাদের নারীদেরকে আজকে আমাদের এখানে ডাকা হয়েছে, নারীদের সম্বন্ধে কিছু বলতে পারছি, এটাই তো সব থেকে আমাদের বড় আনন্দের ব্যাপার, বড় প্রাপ্তি। এর থেকে আর কি হতে পারে? পুরুষ দেখছে যে নারী তার নিজের কথা নিজেই বলতে পারছে, এই আর কি, এইভাবেই আসা। আচ্ছা, আমি এবারে চলে আসব সুনিতাদির কাছে। আচ্ছা দেখো সুনিতাদি, আমরা কিন্তু দেখে আসছি যে মেয়েদের কোনো ঘর থাকে না, বিয়ের আগে তারা বাপের বাড়িতে থাকে, তারপরে শ্বশুর বাড়িতে, তারপরে ছেলের বাড়িতে। তো এই সম্পর্কে তুমি যদি একটা কবিতা আমাদেরকে শোনাও, আমাদের ভালো লাগবে। মেয়েদের তো কোনোদিনই কোনো ঘর থাকে না, সেই সম্পর্কে আমি একটা কবিতা শোনাচ্ছি। আমরা নারী, তাই আমাদের কোনো ঘর নেই। আমরা কোনোদিনই ঘর ছিল না, কিন্তু একদিন নিশ্চয়ই আসবে যেদিন আমাদেরও ঘর থাকবে। যতদিন আমরা কুমারী থাকি, বাপের বাড়ি আমাদের বাড়ি। বিয়ের পরে বাপের বাড়ি আর নয়, আমাদের স্বামীর ঘরই মেয়েদের নিজেদের ঘর। এই শিক্ষাই পাই আমরা। স্বামীর ঘরে ছেলে যদি দেখে আমাদের, ঠাঁই পাই ঘরে, নতুবা ছেলের পাঠানো বৃদ্ধাশ্রমী হয় ঘর আমাদের। এরই মাঝে যে মেয়ে পারে না মানতে স্বামীর দাপট, ঘর ছাড়া হতে হয় তাকে, তখন সে থাকে না স্বামীর, না হয় বাপের, না হয় ছেলের। আশ্রয়হীনা নারী শুধুই ভাবে যেন আমাদের কোনো ঘর নেই। আর কতকাল আমরা আশ্রিতা হব, ঠিকানা বদলাবো একের পর এক। নয় কোনো স্বামী, নয় কোনো বাবা, নয় কোনো ছেলে। আমরা চাই একান্ত নিজেদের ঘর একটা। আমরা চাই 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 সেই ঘর যেখানে আমরা স্বাধীন, আমরা বন্ধনহীন, শুধুই মানুষ। একদম তাই, একদম ঠিক বলেছো তুমি। আমরা কিন্তু সবাই চাই যে মেয়েদের একটা নিজস্ব ঘর থাকুক। আমরা কিন্তু চাই না কখনো যে শুধু নারী হয়ে বেঁচে থাকতে, আমরা চাই স্বয়ং সম্পূর্ণ একজন মানুষ হয়ে বেঁচে থাকতে। আমরা নিজেদের এই সমাজে নারী হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই না শুধু, আমরা চাই একজন মানুষ হিসাবে প্রতিষ্ঠা করতে, তাই না? আর মানুষ হিসাবে প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে এটাও আমরা চাই আমাদের একটা মাথার উপর আশ্রয় থাকুক, নিজেদের আশ্রয়, যেখান থেকে কেউ আমাদের কোনোদিনও বের করে দিতে পারবে না। তুমি ভীষণ সুন্দর লিখেছো কবিতাটা, খুব ভালো লাগলো। এবারে আমি গার্গীদির কাছে চলে আসবো। আচ্ছা গার্গীদি, দেখো তুমি তো একজন ম্যারেজ রেজিস্ট্রার, তো প্রতিদিনই
যেটা আমি আগেও বলেছি যে তুমি প্রতিদিন পুরুষ নারীর মধ্যে মিলন ঘটাচ্ছ, তো এই যে বিয়ে দিচ্ছ, তারপরে তো অনেক সময় তোমার কাছে খবর আসে যে এই মেয়েটা ভালো রয়েছে বা কোনো মেয়ে খারাপ রয়েছে, তাদের যে একটা অত্যাচারিত হয় মেয়েরা, এরকম তো বহু মেয়ে আছে যারা বিয়ের পরে অত্যাচারিত হয়। তো এইরকমও যেরকম কিছু কাহিনী আছে, তেমনি কিন্তু আরও একটা ব্যাপার আছে যে মেয়েরা কিন্তু শুধু ঘরে অত্যাচারিত হয় না, বাইরেও কিন্তু প্রতিদিন মেয়েরা কর্মক্ষেত্রে বলো বা রাস্তাঘাটে বলো, প্রতিদিন মেয়েরা প্রতিনিয়ত অত্যাচারিত হচ্ছে। আমরা খবরের কাগজের পাতা খুললেই সেটা দেখতে পাই, তাই না? তো এইরকমই অত্যাচারের ওপর কি তোমার কোনো কবিতা জানা আছে যেটা আমাদের দর্শক বন্ধুদের তুমি শোনাতে পারো? তাহলে আমাদের ভালো লাগবে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমি কবি সুবোধ সরকারের শাড়ি বলে একটি কবিতা উনি লিখেছেন। তোমার কথা অনুযায়ী আজকে আমি ওই কবিতাটাই শোনাচ্ছি। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও 6টা। এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি। আলমারি প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িদের। হালকা নীল একটাকে জড়িয়ে ধরে সে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে সে রাখলো সব গোলাপিদের। একটা গোলাপিকে জড়িয়ে সে বলল, তোর নাম অভিমান। আর তৃতীয় থাকে 3টি ময়ূর, যেন 3 দিক থেকে ছুটে আসা সুখ। আর তেজপাতা রঙের যে শাড়িটা ধূসর, সেটার নাম দিল বিষাদ। এত শাড়ি সে জীবনে এক জীবনে পরবে কি করে? সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল। কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা। সন্ধ্যের মুখে মেয়েটি স্বামীর সাথে বেরিয়েছিল চাইনিজ খেতে। কাপড়ে মুখ বাঁধা 3টি ছেলে সামনে এসে দাঁড়ালো। স্বামীর তলপেটে ঢুকে গেল 12 ইঞ্চি, ওপর থেকে নিচে, নিচে নেমে ডান দিকে যাকে বলে এল। পড়ে রইল খাবার। চিলি ফিশ থেকে তখনও ধোয়া উঠছে। এর নাম রাজনীতি, পাড়ার লোকেরা বলেছিল। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও 6টা। একদিন দুপুরে শাশুড়ি যখন ঘুমিয়ে সমস্ত শাড়ি বের করে 6তলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি তাকে পরিয়ে দিয়েছে সাদা থান। 19 বছরের একটা মেয়ে, সে একা। কিন্তু সেই থানও এক ঝটকায় খুলে নিল পাড়ার 3 জন। একটি পাড়ার মোড়ে সদ্য নগ্ন বিধবা মেয়েটি দৌড়াচ্ছে আর চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। পেছনে 3 জন, কি উল্লাস! নির্বিকার পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, আর অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও 6টা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। সত্যি অসাধারণ একটি কবিতা সুবোধ সরকার লিখেছেন, তাই না? আমাদের মেয়েদের এই যে অত্যাচারের কাহিনী, মেয়েরা যে ঘরে বাইরে প্রতিনিয়ত অত্যাচারিত হচ্ছে, সেই অত্যাচারের একটি নির্মম কাহিনী আমরা শুনলাম এই কবিতার মাধ্যমে। এবারে আমি চলে আসবো রাখি তোমার কাছে। আচ্ছা রাখি, তুমি আমাদের বলো যে এই যে আমরা দেখো সোশ্যাল মিডিয়া খুললেই এখন দেখতে পাই যে বলা হয় মেয়েরা নাকি, মানে এখনকার মেয়েরা নাকি আগেকার দিনের মেয়েদের মতো রান্না বান্না পারে না, তারা নাকি মোচার ঘন্ট পারে না, তারা নাকি পিঠে পায়েস পারে না। এটা আমরা প্রায় দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায়। তো তোমার কি মত যে আগেকার দিনের মেয়েরা কি পারতো আর এখনকার দিনের মেয়েরা কি পারে, সেটা যদি একটু বলো তুমি। দিদি, প্রথমেই একটা কথা বলি, এখনকার দিনের মেয়েরা যে একদমই রান্না পারে না সেটা খুব ভুল ধারণা। কারণ এখনকার দিনের মেয়েদেরকে ঘর বাইরে দুদিকই সামলাতে হয়, কিন্তু আগেকার দিনের আমাদের মা ঠাকুমারা যারা ছিলেন বা দিদিমারা ছিলেন,
তাদেরকে শুধুমাত্র সংসারটাই সামলানোর দায়িত্ব নিতে হতো। একদম। তার জন্য তারা অনেক বেশি সময় দিতে পারতেন পরিবারের প্রত্যেকটা মানুষকে ভালোবেসে খাওয়ানোর দিকে, সেই ভালোবেসে রান্নার দিকে। হয়তো আমরা এখনকার দিনে মেয়েরা সেই সময়টা পাই না, তাই জন্য দিতে পারি না, কিন্তু আমরাও চেষ্টা করি আমাদের পরিবারটা যাতে খুব ভালো থাকে এবং তাদেরকে বিভিন্ন রকমের ভালো ভালো জিনিস আমরা করে খাওয়াতে পারি, সেটার চেষ্টা আমরাও করি। এখনকার মেয়েরা অনেক বেশি কিন্তু অন্য রান্না পারে, তারা হয়তো মোচার ঘন্ট পারে না, হয়তো মোচার ঘন্ট পারে না, আবার এটাও ঠিক নয় দিদি যে সব সময় তারা মোচার ঘন্ট পারে না। কারণ আমি তার একটা উদাহরণ অবশ্যই, কারণ আমার বাড়িতে সাবেকি রান্নাও চলে, আধুনিক রান্নাও চলে, এবং আমি সেখানে মোচার ঘন্ট, কচুর শাক, লাউ ঘন্ট সমস্ত রকম রান্নাই করি, নিজে হাতেই করি। আমার শাশুড়ি মা অবশ্যই আমাকে হেল্প করে দেন, কিন্তু রান্নাটা আমি নিজে হাতেই করি। ঠিক সেরকমভাবে আমি কন্টিনেন্টাল রান্নাও করি, বিরিয়ানিও রান্না করি, সমস্ত কিছুই করি। সুতরাং আমি এটা কখনোই অস্বীকার করতে পারি না যে এখনকার মেয়েরা কিছু পারে না বা রান্না সেভাবে আগেকার মতো পারে না। তবে আমার একটা এখানে অবজেকশন আছে, সেটা হচ্ছে কারোর মতো কারোর হওয়ার কোনো দরকার নেই। প্রত্যেকের নিজস্ব সত্তা আছে, প্রত্যেকের সময়ের সঙ্গে তাদেরকে চলতে হয়। এখনকার মেয়েরা অনেক বেশি কেরিয়ার ওরিয়েন্টেড, সেটাই স্বাভাবিক, কারণ সংসারটা এখনকার দিনে একজনের আর্থিক ইনকামে চলে না, তাই জন্য তাদেরকে বাইরে বেরোতে হয়। সেই লিমিটেড সময়ের মধ্যে তারা যতটা পারে চেষ্টা করে তারাও তাদের পরিবারকে ভালো রাখার, আনন্দে রাখার। আমি চলে আসবো এবারে মনীষার কাছে। মনীষা, তুমি বললে যে তুমি বিয়ের আগে একজন স্টেনোগ্রাফার ছিলে, টাইপিস্ট ছিলে, তাই তো? তাহলে দেখো, এই যে মেয়েরা কিন্তু এখনকার দিনের মেয়েরা যেমন কড়াইশুটির কচুরি বানাতে পারে, তেমন কম্পিউটারের কিবোর্ডেও কিন্তু ঝড় তুলতে পারে, তাই না? তা তোমার এই সম্পর্কে কি অভিমত, যদি একটু বলো আমাদের দর্শক বন্ধুদের। আমি অনেক ছোট থেকেই এই দৈহিক পরিশ্রম করেছি। রাত কেন আর দিন কেন আমার কাছে সেটা কিছুই মনে হয়নি। তো আজকের এই বিবাহিত জীবনে দাঁড়িয়ে আমি ওই কাজটাকে ছাড়তে বাধ্য হয়েছি, কারণ আমার একটা মেয়ে আছে, আমি বললাম। তো আজকের মেয়েরা অনেক অনেক স্বাবলম্বী। আমি অত্যন্ত গ্রাম থেকে আসা একজন নারী। তো আমি যদি এই কর্মজীবনটা এগিয়ে নিয়ে যেতে পারি, তো আমি মনে করি শহরের মেয়েরা অনেক অনেক বেশি এক্সপার্ট মেয়ে, তারা আরও আমার থেকে আরও ভালো বেশি পারবে, তাই না? আর তুমি একটা কবিতা শোনাবে আমাদের? কবিতা অবশ্যই শোনাবো। তাহলে আমাদের ভালো লাগবে। দুজন দিদি আমাদের কবিতা শুনিয়ে দিয়েছে। রাখি কিছু শোনায়নি, রাখি নাচ দেখিয়েছে আমাদের। প্রথমে শোনায়নি বলবো না, রাখি তো ডান্সার, প্রথমে নাচ দেখিয়ে দিয়েছে আমাদের। তুমি যদি একটা কবিতা শোনাও আমাদের ভালো লাগবে খুব। আমি কবি শরদিন্দু কর্মকারের লেখা নারী কবিতাটা বলি। বাহ, শোনাও। মানুষ কেন বলে মোদের নারীর নিজস্ব নাই কিছু, আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু। বাপের ঘরে লক্ষ্মী আমি, স্বামীর ঘরে অন্নপূর্ণা, ছেলের ঘরে জননী আমি ছাড়া সংসার অসম্পূর্ণা। আমার থেকে আপন করতে আর কি কেউ পারে? বাপের ঘরকে ছেড়ে এসেও পরকে বাঁধি ঘরে। গোত্র থেকে গোত্রান্তর যদিও আমি হই, তবুও আমি জননী রূপে সকল দুঃখ সই। ভারত মাতা সেও তো নারী, নারী জগদ্ধাত্রী। নারী হলো এ জগতের সবার জন্মদাত্রী। পুরুষতান্ত্রিক সমাজ তাই পুরুষকে বড় করে, জেনে রেখো সেই পুরুষকেই নারী গর্ভে ধারণ করে। মহাকাল আমার পদতলে শায়িত চিরকাল, আমি ছাড়া এ জগৎ সংসার সবই হবে অচল। একদম, মেয়েরা যদি না থাকে এই সংসার কিন্তু সত্যিই অচল হয়ে যাবে। একটা প্রবাদ আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। শুধু সংসার নয়, এই পুরো পৃথিবী কিন্তু রমণীর গুণেই টিকে আছে। কারণ
প্রতিটা পুরুষের সফলতার পিছনেও কিন্তু আছে একজন নারী, কি দিদি, তাই তো? একদম একদম, তাই না, বলো? নারী ছাড়া পুরুষ একদম অসম্পূর্ণ। অসম্পূর্ণ। আসলে উভয়ের পরিপূরক। উভয়েই, এক্স্যাক্টলি। আচ্ছা দিদি, তুমি আজকে যে নারী দিবস, আমরা সবার কাছেই কিন্তু কবিতা শুনলাম, তো তুমি যদি একটা, তুমি তো ভীষণ ভালো লেখো, তুমি একজন লেখিকা, তো তুমি যদি একটা কবিতা আমাদের জন্য শোনাও, আমাদের খুব ভালো লাগবে। তাহলে তুমি যখন বলেছো, তোমার অনুরোধ আমি ফেলতে পারবো না। হ্যাঁ, ঠিক আছে, তুমি যখন শুনতে চেয়েছো, আমি আজকে নারীর সম্বন্ধে কয়েকটা লাইন। হ্যাঁ একদম, আজকে তো আমাদেরই দিন না? হ্যাঁ, সেই আমরা হাফ ডজন নারী এখানে রয়েছে, কারো কিছু করা সাধ্য না। ঠিক আছে, বলছি। নারী দিবসের ওপরেই, নারীদের ওপরেই সামান্য কটা লাইন লিখেছি। আজকে নাকি নারী দিবস, বাতাসে তার গন্ধ পেলাম, চৌকাঠিতে দাঁড়িয়ে শুনি কাসর ঘণ্টার বাজছে ধ্বনি, ফুরফুরে মনটা আজ ভাসছে নারী আনন্দেতে, চেয়ে দেখি চতুর্দিকে উঠছে নারীর জয়ের কেতন, বেজায় খুশি নারীরা আজ পেয়েছে নারী মানের লাজ, নারীর কপালে জয়ের তিলক কোন দরদে দিলেন একে, লাঞ্ছনার অপমানে নারী ছিল পদতলে, পিষেছে পুরুষ নারীগণেরই ইচ্ছে মতন মনের সুখে, রক্তচক্ষু পুরুষেরা করেছে শাসন নির্যাতনে, লাথি ঝাঁটা খেয়ে নারী ছিল কলের পুতুল হয়ে, নারীর সম্ভ্রম নৈব নৈব চ, হতেই পারে না এমন দাবি, ঘর কন্যায় থাকবে নারী, করবে বংশবৃদ্ধি, মনোরঞ্জন করবে নারী, সেই তো হবে নারীর জীবন। রামমোহন বিদ্যাসাগর লড়েছিলেন নারীর হয়ে, কপালে তাদের জুটেছিল রত্নহারের নির্যাতন, দমেনি তারা লড়েছিলেন নিজের সর্বশক্তি দিয়ে, কুলাঙ্গার আর পণ্ডিতেরা হেরেছিল তাদের কাছে। আজকে নারী পুরুষ সমান, কেউ পারে না দমাতে তাদের, জলস্থলে অন্তরিক্ষে খেলায় ধুলায় মাঠে ময়দানে, দেশ শাসন করে নারী, পুরুষ দেখে অবাক হয়ে, নারীরাই শক্তি বটে, মা জননী সেজে থাকেন, প্রয়োজনে নারীরা পারেন চামুণ্ডা কালী দুর্গা হতে, অবলা নেই নারীরা এখন, দূরে সরিয়ে রেখো না তাই, নারীরা পারে অসাধ্য সাধন, কেউ এসো না আর খড়গ হাতে, নারী শক্তি প্রথম থেকেই, পুরুষ জন্ম নারী থেকেই, নারীরাজ শক্তিমান, পুরুষ নারী সমান সমান। একদম। আচ্ছা সুনিতা দি, তুমি এই কথা সূত্র ধরে একটা কবিতা আমাকে বাইরে বলছিলে, আমি শুনছিলাম, যদি একটু 2 লাইন 4 লাইন আমাদের শোনাও, একদম দিদির কথা সূত্র ধরেই চলে আসছে মনে হচ্ছে। দিদির কথা সূত্র ধরেই আমি বলছি, আমরা নারী, আমরা পারি জয় করতে ত্রিভুবন, তাই তো মোরা জলস্থলে অন্তরিক্ষে অবাধে করি বিচরণ, পণপ্রথার বিরুদ্ধেতে তুলব মোরা হাতিয়ার, বধূহত্যা নির্যাতন পুরুষ শীঘ্রই হব হুঁশিয়ার, তোমাদেরকেও সাজা দেব এই করেছি অঙ্গীকার, আর কতকাল পুরুষ তুমি নারীকে রাখবে পায়ের তলে, আজ নারী আর সে নারী নেই, এখন সে পুরুষের তালে পা মিলিয়ে চলে। একদম, নারী কিন্তু এখন আর সেই নারী নেই, তাই না? এখন পুরুষের সঙ্গে তারা একেবারে সমান তালে পা মিলিয়ে চলছে, তাই না? বলো, দেখো তুমি সুনিতাদি, তোমার কাছে আমি প্রশ্নটা রাখবো যে দেখো আজকে যে তুমি স্বাবলম্বী, তুমি একজন হস্তশিল্পী, তুমি সেই হস্তশিল্পর মাধ্যমে তুমি বলছিলে যে মেলা করো, মেলা করে তুমি একটা রোজগার করো, তাহলে এই যে রোজগারটা করছো এটা তো তুমি সংসারের পেছনেই ব্যয় করছো নাকি? সংসারের পেছনে ব্যয় করছি। তো সেই সম্পর্কে একটু কিছু বলো আমাদের। সংসারে হয়তো আমি যেটা রোজগার করছি পুরোটা লাগছে না, কিন্তু আগে যেরকম আমি কাউকে কিছু দিতে হলে আমি আমার হাজবেন্ডের থেকে কি বিয়ের আগে বাবার থেকে চেয়ে কাউকে দিতাম, কিন্তু এখন আমার কারো থেকে চাইতে হয় না, আমার নিজের জন্য যেরকম আমি ব্যয় করছি সেরকম অন্য যাকে যখন যেটা উপহার দেওয়ার ইচ্ছা আমি সেটা দিতে পারছি। কোথাও যাব তখন আমার কারো থেকে টাকা চাইতে হচ্ছে না, কি সংসারে আমার কোনো জিনিস ইচ্ছা করলে সেটা কেনার জন্য কারো থেকে চাইতে হচ্ছে না, আমি টাকাটা নিজের ইচ্ছা মতো খরচা করতে পারছি।
এখানে কারো কোনো খরচা করতে গেলেও কেউ আমাকে বাধা দিতে পারছে না, আবার চাওয়ার জন্য কারো থেকে আমাকে বঞ্চনা শুনতে হচ্ছে না যে আমার থেকে কেন টাকা চাইছো, কত টাকা দেবো, সবসময় টাকা টাকা, যেটা মেয়েদের সাধারণত হয় যে টাকা চাইতে গেলে কত টাকা, শুধু টাকাই শুধু সারাদিন লাগে। কিন্তু আমি যখন নিজে রোজগার করছি তখন তো আমার এই কথাটা কেউ আমাকে বলার নেই, বললে আমি তাকেও দুখানা জবাব দিতে পারছি। হ্যাঁ, সেইভাবে আমি টাকা, এখানে দেখো সবাই রোজগারে নারী রয়েছে, বলো রোজগারে গিন্নি। আমি প্রথমে রোজগারের উদ্দেশ্যে তো এটা করিনি, আর যেটা আমি হস্তশিল্পটা শিখেছি ছোট থেকে, এটা আমি কোথাও যে ট্রেনিং নিয়ে শিখেছি সেরকমও না, কিছু স্কুলেই তো ছিল, স্কুলেও না। তার আগে আমার মা যে তৈরি করতো, সে তৈরি করা দেখে দেখেই শেখা। তোমার মায়ের কাছ থেকেই তুমি এটা পেয়েছো মূলত? মায়ের কাছ থেকেই মূলত শেখা এগুলো। আমার হাতের কাজ হোক, রান্না হোক, সেগুলো মায়ের থেকেই শেখা। সেগুলো কিন্তু হাতে ধরিয়ে কেউ আমাদের শিখিয়ে দেয়নি, দেখে দেখে শেখা। আর আমি যখন গ্র্যাজুয়েশন পরীক্ষা দিই, তারপরে আমি লায়ন্স ক্লাব আছে একটা আমাদের উত্তর কলকাতাতে, সেখানে আমি টেলারিংয়ের কাজ শিখেছি। সেটার জন্য আমি কাটিং মেকিং এগুলো সব নিজে করতে পারি, যার জন্য আমার এটা অসুবিধা হয় না কোনো। পরে উদ্যোগ নিই, মানে আমার বোনরাই মূলত আমার এই কর্মজগতে আসার পেছনে আমার বোনরা রয়েছে, তারাই আমাকে উদ্যোগ করে যে সারাক্ষণ ঘরে কি বসে থাকিস, কিছু কর কিছু কর। প্রথমে তো সবাইকে উপহার দিতাম, তারপরে সেটাই আমার প্রফেশন হয়ে যায়, হিসেবে আমি এটাকে করে নিলাম। বাহ, ভীষণ ভালো লাগলো তোমার কথা শুনে। এই প্রফেশনের কথা তুলে আমি গার্গীদির কাছে আসি। আচ্ছা গার্গীদি, তুমি তো এই প্রফেশনে এসছো, একটা অন্য ধারার প্রফেশন, তাই না? এই যে তুমি প্রফেশনে রয়েছো, এই যে আজকের যে জেনারেশন, তারা কি এই প্রফেশনে সেরকম ভাবে আসছে? এখন আসছে। আচ্ছা, এখন মূল্যবোধটা বুঝতে পেরেছে যে এই যে মানে নারী পুরুষের একটা অধিকার আছে। যেমন তোমাকে বলছি, আমার কাছে রেজিস্ট্রি হয়েছে, তাদের সই হয়ে গেল, হঠাৎ করে স্বামী বাড়িতে গিয়ে বলছে তার স্ত্রীকে, আচ্ছা তুমি তো তোমার পদবি চেঞ্জ করলে না? তখন মেয়েটি বলছে, না আমি তো চেঞ্জ করব না। হ্যাঁ, পদবি আমি চেঞ্জ করব না, আমি আমার বাবার পদবি যে এতদিন ধরে আমি নিয়েছি সেই পদবি আমি ক্যারি করব, আমি এই তোমার পদবিতে আমি যাব না। তখন ছেলেটি বলছে, না তোমাকে আমার পদবি তো নিতেই হবে, তুমি যেভাবে হোক তুমি আমার পদবি গ্রহণ করো। মেয়েটি বলছে, আমি কিছুতেই করব না, তুমি এটা নিয়ে তুমি আমাকে জোর করতে পারো না। কি হলো ওদের মধ্যে, এত ইগোতে লেগে গেল তার হাজবেন্ডের। হ্যাঁ, এত ভালোবাসার পরেও সে বলল যে না, এটা হতে পারে না, আমি তোমার সাথে থাকতে পারবো না। একমাত্র এই ইস্যুটাকে নিয়ে তারা আলাদা হয়ে গেল। হ্যাঁ, আইনি মতে আলাদা হয়নি, ওরা 6টা মাস পুরো যে যার মতো থাকতে লাগলো। হঠাৎ একদিন ছেলেটি একটি মন্দিরে গেছে, অফিস যাওয়ার পথে একটি মন্দির আছে, সেখানে মন্দিরে গেছে। মন্দিরে সিঁড়ি দিয়ে উঠতেই তখন এক দম্পতিকে নামতে দেখে। তখন সেই মহিলা হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল। তখন তাড়াতাড়ি স্বামী তাকে তুলে ধরে নিয়ে বলল, ওহ ম্যাডাম গুপ্তা, আপনি আবার পড়ে গেলেন, আর কতদিন, এবারে নিজেকে সামলে রাখুন। তখন ম্যাডাম গুপ্তা বলছে, স্যার চৌধুরী, আপনি যতদিন আছেন আমি পড়ে গেলেও আপনি আমার পাশে থাকবেন। তখন এই ছেলেটি বলছে, হঠাৎ ভাবলো যে কি ব্যাপার, ম্যাডাম গুপ্তা চৌধুরী স্যার, এই জিনিসটা কি, তারা তো দম্পতি। তখন তার একটু মানে কৌতূহল হলো। তখন সে তাদেরকে জিজ্ঞাসা করলো, আচ্ছা একটা কথা বলতে পারি? বলে হ্যাঁ বলুন। বলে আপনি এই যে সম্বোধনটা করছেন দুজনকে, এটা ঠিক কেন, কিভাবে, মানে উনি ম্যাডাম গুপ্তা হলেন কি করে? তখন তার হাজব্যান্ড বলছে, ওই দম্পতির সেই ছেলেটি বলছে, ভদ্রলোক বলছেন যে দেখুন, আমি বিয়ের পরে ওকে বলেছিলাম যে ও চাইছিল আমার পদবি নিতে, আমার পদবি চৌধুরী। তা আমার স্ত্রী বললেন যে আমি চৌধুরী পদবি নেব। আমি তখন ওকে বললাম, দেখো আমি যতদিন জানি তুমি গুপ্তা, তোমার বাবার সারনেমটাকে তুমি খুব ভালোবাসো, তাহলে তুমি কেন আমার চৌধুরী সারনেমটাকে নেবে, তুমি তোমার পদবি রাখো। তখন এ বলছে, আপনি বললেন এ কথা, আর মেয়েটি নিতে চাইছিল? বলে একদম, ও চাইছিল আমার পদবি নিতে। আমি বলেছি, কেন, তোমার তো একটা অধিকার আছে, তুমি যা চাও তাই হবে, তুমি গুপ্তা ছিলে, গুপ্তা থাকবে, তাতে কোনো অসুবিধে নেই, তুমি তোমার অধিকারে তুমি গুপ্তা সারনেম রাখতে পারো। এই কথা শুনে ছেলেটি তখন
মনে ওর খুব রিপারকেশন হলো যে এটা কি করে সম্ভব। আমি একটা পদবি নিয়ে আমার স্ত্রীর সাথে থাকি না, আমাদের 6টা মাস বিয়ের পর এমনি চলে গেল, এটা কি আমি অন্যায় করলাম? সত্যি তো, পদবিতে কি আসে, ভালোবাসাই তো আসল জিনিস। তখন সে মন্দির থেকে অফিস না গিয়ে সোজা সেই মেয়েটির বাড়িতে 6 মাস পর সেই গেলেন। গিয়ে দরজা খুলতেই তখন কি বলবো, যে একটা কথা আছে না যে শ্রীকৃষ্ণ সেই রাধিকার পায়ে দেহি পদ পল্লব মুদারম, সেই রকম সেই তার স্বামী তার পা ধরে সে বলছে, তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? তখন মেয়েটি ওকে ধরে ওঠায়, বলছে কেন, হঠাৎ কেন এই পরিবর্তন? বলছে আমি আজকে মন্দিরে গিয়ে বুঝতে পারলাম যে পদবি ডাজন্ট ম্যাটার, পদবি কোনো মাইনে রাখে না, আসল মাইনে হচ্ছে ভালোবাসা, বিশ্বাস আর ভালোবাসা। এই দুটো যদি একসাথে থাকে তাহলে কোনো দিনও দুজনের মধ্যে কোনো বিচ্ছেদ আসবে না, কোনো অসম্মানজনক কোনো কিছু ঘটবে না। তাই আমি তোমাকে, তোমার কাছে এবারে আমাকে গ্রহণ করার জন্য আমি তোমার অনুমতি চাইছি। এভাবে না ওদের মিল হয়ে গেল। একদম। আসলে কি জানো তো, এই যে পদবি, সত্যি তো মেয়েদের বারে বারে পদবি বদলাতে হয়। ধরো একটি মেয়ে বিয়ের পরে স্বামীর পদবি গ্রহণ করলো, তারপরে হয়তো মেয়েটির সঙ্গে তার স্বামীর ডিভোর্স হয়ে গেল, তখন মেয়েটি কোন পদবি রাখবে বলো তো? তাই না? তাহলে মেয়েদের নিজস্ব কেন একটা পদবি থাকবে না? আমার পাশেই বসে আছে রাখি বোস মণ্ডল, তাকে দুটো পদবি গ্রহণ করতে হয়েছে, তার মানে বাবার পদবি, তারপরে স্বামীর পদবি। রাখির কাছে চলে আসবো, রাখিকে জিজ্ঞেস করবো যে এই যে তুমি দুটো পদবি গ্রহণ করে রেখেছো, এর পরবর্তীতে যদি ধরো তোমার ছেলে তো নিশ্চয়ই শুধু বাবার পদবিটাই রাখছে, মায়ের পদবি রাখছে না, এটাও সেই পুরুষতান্ত্রিক সমাজেরই নিয়ম, ছেলেরা বাবার পদবি গ্রহণ করতে হবে, মানে সন্তানকে বাবার পদবিই নিতে হবে, মায়ের পদবি নিয়ে সন্তান জীবনে বাঁচতে পারবে না। তাহলে আমরা কিন্তু সত্যি এখনো কিন্তু অনেক অন্ধকারে পড়ে আছি, তাই না রাখি? তো তুমি এই সম্পর্কে কি বলবে বলো? দিদি, আমার এটা মনে হয়েছে, কারণ আমি যখন ম্যারেজ রেজিস্ট্রি অফিসে গেছিলাম রেজিস্ট্রির দিন, যখন আমি সাইন করছিলাম, কোথাও আমি যখন আমার নামটা সাইন করছি আমার মনে হয়নি যে আমি আমার বাবার পদবিটাকে তুলে দিয়ে সম্পূর্ণভাবে আমার স্বামীর পদবিতে নিজেকে নিয়ে যাব। তো আমার মনে হয়েছিল ওখানে আমার বাবার পদবিটা, যে নামে আমি সারা জীবন ছোটো থেকে পরিচয় পেয়ে এসেছি, সেই নামটাকে রেখে তারপরে আমি নতুন একটা কিছু পদবি অবশ্যই আমার জীবনে আসবে, কিন্তু এর মানেই নয় আমি আমার পরিচিতিটাকে সম্পূর্ণ পরিবর্তন করে দেব। আর যেটা তুমি বলেছো একদম সত্যি কথা, যে আমাদের সমাজের এটা চিরাচরিত নিয়ম যে প্রত্যেকটা সন্তানই তার বাবার বাড়ির পরিচয়ই বড় হয়। সে যদি আমরা সিঙ্গেল মাদারও হই তাহলেও কোথাও আমরা বাচ্চাটাকে কিন্তু তার বাবার সারনেমটাই ইউজ করতে বলি, সেখানে আমরা বলি না যে আমার সারনেম ইউজ করো। কিন্তু এটা চলে আসছে, এটা আমাদের আসবে বলো তো এই পরিবর্তনটা? হয়তো এটা বোধহয় আমাদের মেয়েদেরই করতে হবে, কিন্তু পরিবর্তনটা একদম আমরা মেয়েরা যদি পিঠে শির দেওয়াটা সোজা করে দাঁড়াই, হয়তো নিশ্চয়ই এই পরিবর্তনও একদিন আসবে। কারণ একটা সময় তো নিয়ম ছিল মেয়েরা পর্দার বাইরে বেরোতে পারতো না, এটা আমাদের হিন্দু সমাজেরই নিয়ম ছিল। তো সেই জায়গা থেকে আজকে আমরা মেয়েরা পুরো জগৎটাকে জয় করে ফেলেছি, নিশ্চয়ই আমরাও পারবো একদিন এই পদবীর জায়গাটাকেও পাল্টাতে। বাচ্চারাও শুধু বাবার পরিচয় না, মায়ের পরিচয়ও বড় হবে, সেটা হওয়া উচিত, কারণ গর্ভে ধারণ মায়েরাই করে, 9 মাসের কষ্টটা মায়েরাই সহ্য করে, তাই উচিত এটা আমারও মনে হয় বাচ্চাদেরও মায়ের পরিচয়টাও বহন করা উচিত। আমি চলে আসবো এবারে মনীষার কাছে। আচ্ছা মনীষা, দেখো আমরা মেয়েরা আগে দিয়ে যে কাজের জগতে বেরোতাম না, মেয়েদের একটা নির্দিষ্ট পরিসর ছিল কাজের ক্ষেত্রে, যে হয় মেয়েরা স্কুল শিক্ষিকা হবে, নয় নার্স হবে। আজকে দেখো কাজের পরিসরটা কিন্তু অনেক বেড়ে গেছে। আজকের মেয়েরা কেউ লেখালেখি করছেন, কেউ ডাক্তারি করছেন, কেউ ওকালতি করছেন, কেউ সিনেমা বানাচ্ছে, কেউ ব্যবসা করছে, কেউ ট্যাক্সি পর্যন্ত চালাচ্ছে, অনেক মেয়েদের টোটো চালাচ্ছে। এই যে পরিবর্তনটা এসছে, মেয়েরা নানা ক্ষেত্রে কাজ করছে। তোমার তো একটা মেয়ে সন্তান আছে, তাই তো? তো তুমি সেই মেয়েটাকে কিভাবে দেখতে চাও, যে আমার মেয়ে একটা অন্যরকম জগতে গিয়ে কাজ করবে, কেমনভাবে তুমি মেয়েটাকে দেখতে চাও সেটা যদি একটু বলো আমাদের। কেননা তুমিও একজন নারী, তোমার মেয়েও একজন নারী, তাই তো? ভবিষ্যতের নারী, আজকের ছোট একটা বাচ্চা মেয়ে, সে ভবিষ্যতের নারী, তাকে তুমি কিভাবে দেখতে চাও যদি একটু বলো আমাদের। আমার মেয়ে আছে, এটা আমার খুব গর্ব করে বলতে পারি যে আমার একটা মেয়ে আছে। তো আমার মেয়েকে আমি
সত্যি এখন সামাজিক পরিস্থিতি, আমাদের শিক্ষা ব্যবস্থা যেমনভাবে, সেই হিসাবে আমার মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াই, কিন্তু আমি বাংলাকে ভীষণ ভালোবাসি। একদম, এটাই তো হওয়া উচিত। আমার মানে ইচ্ছা, আমার যে অপূর্ণ আশা, আমি যেটা পারিনি আমার মেয়ে সেটা করে দেখাক। তো সেই জন্যে মেয়ে আবৃত্তিও শেখে। ওকে আমি দেখতে চাই ও একটা ভালো আবৃত্তি করছে, এবং ওর দিয়ে আমি আমার মনের ইচ্ছাটাকে পূরণ করতে চাই। সমস্ত দর্শকের মাঝখানে বসে আমার মেয়ের আবৃত্তি শুনবো, এটা আমার খুব ইচ্ছা। বাহ, তাহলে তুমি তোমার মেয়েকে সেইভাবে তৈরি করো, সেইভাবে এগিয়ে নিয়ে চলো, একদম যাতে তাই, ও হ্যাঁ। ভবিষ্যতে একজন আবৃত্তি শিল্পী হয়ে উঠতে পারে, আবৃত্তি শিল্পী হয়ে উঠুক। বাহ, খুব ভালো এবং লাগলো সেটা এটা শুনে। বাংলায় ও ভালো কথা বলুক, এবং বাংলাতেই ও মানে ভালো বলতে পারুক। যে আমি ওই বলতে চাই না আমার মেয়ে বাংলাটা ভালো জানে না। বাহ, জানেন আমি দাদা, একদম পারবো না। আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, তাই না? হ্যাঁ, একদম তাই। আচ্ছা, এবারে চলে যাব আমি মৈত্রেয়ীর কাছে। দিদি, একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এই প্রশ্নটা রাখবো তোমাদের 5 জনের কাছেই, যে আমাদের না মেয়েদের কোনো নিজস্ব আইডেন্টিটি নেই, মানে আগেও ছিল না। কি হতো, মেয়েদেরকে বলা হতো যে তুমি মিসেস সুনীল, মিসেস শঙ্কর, বা তুমি অমিতার মা, তুমি নমিতার মা। কেন? মেয়েদের তো একটা পিতৃদত্ত নাম থাকতো, মেয়েরা কিন্তু সেই নামটাই ভুলে যেত, তাই না? আমরা মেয়েরা চাই নিজেদের একটা আইডেন্টিটি বজায় রাখতে। একদম শেষে যেতে যেতে তুমি মেয়েদের কি মেসেজ দিয়ে যাবে? আজকের যে নারীরা আছে তাদের জন্য তোমার কি মেসেজ? 5 জনের থেকে একটু মেসেজ আমি চাইবো যে তোমরা আমাদের আজকের নারীদের জন্য একটা মেসেজ ছেড়ে যাও আমার এই অনুষ্ঠানে। এটা তো একদমই তুমি ঠিকই বাস্তবের কথাটাই বলেছ। প্রত্যেকটি মেয়েদেরই, এখন নারীদেরই উচিত নিজের আইডেন্টিফিকেশান তৈরি করা। আর সময় নষ্ট করে লাভ নেই, কারণ এখন যুগ পাল্টে গেছে, ছোট্ট করে যুগ পাল্টে গেছে, নারীদের এগিয়ে যেতেই হবে। তাই বলি, রবীন্দ্রনাথ ঠাকুরও নিজে বলে গেছেন যে নারীকে আপন ভাগ্য জয় করিবার দিবে অধিকার। হ্যাঁ, তা নারী আজকে তোমাকে সে এগিয়ে যেতেই হবে, আর পিছিয়ে থাকার দিন নেই, এগিয়ে চলো। ভয়ের কি? মেয়েরা এখন সব জায়গায় সব কিছুতে উঠে গেছে। দিদি, তুমি মনীষার কাছে দিয়ে দাও। মনীষা, তুমি মেয়েদের জন্য কি মেসেজ দিতে চাও বলো? আজকের মেয়েদের নিয়ে আমি একটাই কথা বলবো, যে সমাজের কেন একটা সংসারের মেরুদণ্ড হচ্ছে একটা মেয়ে বা নারী। তো সেই নারীকে অনেক বেশি ধৈর্য রাখতে হয়, অনেক বেশি সহ্য ক্ষমতা রাখতে হয়, অনেক বেশি তাকে কর্মজীবনে এগিয়ে চলতে হয়। তো ধৈর্যটা খুব খুব বেশি দরকার একটা মেয়ের কাছে। তো এটাই আমি বলবো, প্রত্যেকটা মেয়ের যেন ধৈর্য ক্ষমতাটা খুব বেশি থাকে। আমি রাখির কাছে চলে আসবো। আমরা রাখির নাচ দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করেছিলাম, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা। শেষও করবো আজকে আমি রাখির একটি নাচের মাধ্যমে। তার আগে রাখি, তুমি একটু দর্শকদের কি মেসেজ দিতে চাও? আমি একটাই কথা বলবো, যেটা আমি নিজে জীবনে সারা জীবন মেনে এসেছি, সেটা হচ্ছে নিজের একটা পরিচয় সবসময় মেয়েদের গড়ে তোলা উচিত। আমরা কারোর পরিচয় পরিচিত হতে চাই না। একটা সময় বাবার পরিচয়, একটা সময় স্বামীর পরিচয়, একটা সময় সন্তানের পরিচয়, কেন এইভাবে বেঁচে থাকবো? প্রত্যেকটা মেয়ের উচিত নিজের আত্মপরিচয় গড়ে তোলা, নিজের পায়ের মাটিটাকে শক্ত করে রাখা, যাতে কেউ তোমাদেরকে জীবনে কোনো দিন কোনো জায়গায় নাড়াতে না পারে। তাই আমার সকলকে অনুরোধ, যে যাই করো নিজেদের জায়গাটা নিজেরা তৈরি করবে। গার্গিদি, তুমি ছোট্ট করে একটা মেসেজ দিয়ে দাও। আমি কবি নজরুল ইসলামের একটা কথা দিয়ে শেষ করছি। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। শস্য ক্ষেত্র উর্বর হলো, পুরুষ চালালো হল, নারী সে মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল। কাজে নারী পুরুষ সবাই সমান। এবারে চলেছে সুনিতাদি, তুমি কি মেসেজ দিতে চাও আমাদের দর্শকদের? আমি এই ক্ষেত্রে বলতে চাই যে আমরা নারী, আমরা স্বয়ং সম্পূর্ণ। আমি আমার নিজের নামটাই সর্বক্ষেত্রে বহন করতে চাই, সেটা পিতৃদত্ত নাম। আমি না মিসেস ইন্দ্র, না অমিতের মা, আমি ইন্দ্রাণী। আমি স্বয়ং সম্পূর্ণ নারী, আমি সেইভাবেই বাঁচতে চাই। বাহ, ভীষণ সুন্দর বলেছো। তোমরা 5 জনেই ভীষণ সুন্দরভাবে আমাদের দর্শকদের একটা মেসেজ দিলে যে মেয়েদের কি করা উচিত আর কি করা উচিত নয়। আমরা আজকে আমার সঙ্গে যে 5 জন নারী রয়েছেন তাদের কাছ থেকে
সুন্দর মেসেজ পেলাম দর্শকদের জন্য, তাই তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসেছি। অনুষ্ঠান শুরু করেছিলাম রাখির নাচ দিয়ে, অনুষ্ঠান শেষও করব রাখির একটি নাচ দিয়ে। সুপ্রাচীন আমাদের ঐতিহ্য, নারী এখনো এসেনশিয়াল কমোডিটি, তাই পুণ্যভূমি ভারতে চলে নারীত্ব নিয়ে উন্মত্ত ক্লেদাত্ম স্বেচ্ছাচার, ধর্ষণ আর অত্যাচারের পীড়নে মুছে যায় বর্ণালী আর রূপকানোয়ার। তারপর সমাজ তার দগদগে ক্ষতটা ঢেকে রাখে প্রগতি নামক সিনথেটিক শাড়ির আঁচলে। পিতৃপ্রতিম ত্রয়ী পুরুষ পিতৃলোক থেকে প্রত্যাবর্তনের সময় কি হয়নি এখনো? আজ নতুন আলোয় কোন রামমোহন, কোন বিদ্যাসাগর, কোন বেথুন সাহেব আমাদের জন্য নতুন করে ভাবতে ভুলে গেছে। তোমরা কজন ছাড়া আমার কথা কেই বা ভেবেছে বলো? তোমরা কজন ছাড়া আমার কথা কেই বা ভেবেছে বলো? আর সবার কথা মাথায় রেখে আমিও তোমাদের বলবো যে তোমরা নিজেরা নিজেদের একটা আইডেন্টিটি তৈরি করো। আজকের মেয়েদের জন্য এই মেসেজটা আমি রাখলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার। নমস্কার।